প্রথম কথা, জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই জ্বালানি মাননীয় স্পিকার, Honorable members, may I humbly request all of you, honorable members, please, জি মাননীয় প্রতিমন্ত্রী আপনি আপনার বক্তব্য অব্যাহত রাখুন, আপনার বক্তব্য অব্যাহত রাখুন। মাননীয় স্পিকার, জ্বালানির যাতে একাধিক সোর্স থেকে আমরা সরবরাহ করতে পারি সেই জন্য ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার আমাদের সাথে বসেছেন। জ্বালানি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে উনি বসেছেন। আমরা মধ্যপ্রাচ্য ছাড়াও যে সকল সোর্স থেকে আমরা জ্বালানি আনতে পারি সেই ব্যাপারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা সেটাতে সফল হব। দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রথম থেকে বলে আসছি, যখন এই যুদ্ধটা লেগেছে বাংলাদেশ সরকারের একমাত্র গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বাংলাদেশিদের যে মধ্যপ্রাচ্যে বসবাস করছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। সেটা আমাদের মিশনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে 24/7 কাজ করে তারা করে যাচ্ছে। এবং আমাদের যারা 5 জন মৃত্যুবরণ করেছে মাননীয় স্পিকার, দুর্ভাগ্যবশত 5টি ভাইকে আমরা হারিয়েছি, তাদের 2 জনকে মৃতদেহকে আমরা সফলভাবে বাংলাদেশে আনতে আমরা পারতে পেরেছি। কারণ এই এখন সিচুয়েশনটা বুঝতে হবে, বাংলাদেশে ওই মধ্যপ্রাচ্যে অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন বিরাজ করছে। কখন কোথায় যুদ্ধ লাগে আমাদের বাংলাদেশিরা তখন নিজেরা বুঝতে পারে না। সুতরাং এর মধ্যে আমরা কিন্তু আনতে পেরেছি এবং 186 জন বাংলাদেশিকে নিরাপদে ইরান থেকে, তেহরান থেকে IOM এর সহযোগিতায় আমরা বাংলাদেশে ফেরত এনেছি একটি চার্টার্ড বিমান ফ্লাইটের মধ্য দিয়ে। সুতরাং বাংলাদেশ সরকার, বাংলাদেশিরা, নাগরিকরা পৃথিবীর যেখানে আছে নিরাপদে আছে কিনা সেটাই আমাদের একমাত্র প্রায়োরিটি এখন বর্তমানে। ধন্যবাদ মাননীয় স্পিকার। তেল সংকট নিয়ে কথা বলতে আসছি, তো আমি শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে এই সংকটটাকে সংসদে কিভাবে উপস্থাপন করা হয়েছে। যখন ঘন্টার পর ঘন্টা লাইনে আমাদের ভাইয়েরা দাঁড়িয়েছিল এবং তারা তেল পাচ্ছিল না, তখন সংসদে এই বিষয়টা উপস্থাপন করেছে যে বাংলাদেশে কোনো তেল সংকট নাই। বাংলাদেশে কি আছে, যুদ্ধের জন্য মানুষজন খুবই ভয় পেয়ে গেছে যে তেল পাবে কিনা, তাই বেশি বেশি করে মজুত করছে, তাই তারা ঠিকঠাক ভাবে তেল পাচ্ছে না। এবং বাংলাদেশে সম্পূর্ণভাবে সমস্ত মজুদ রয়েছে, সমস্ত সাপ্লাই হচ্ছে, কিন্তু আমরা যারা জনগণ আছি তারা আমরা দেখতে পেয়েছি কিভাবে প্রত্যেকটা পাম্পে ঘন্টার পর ঘন্টা আমার ভাইরা লাইন ধরে দাঁড়িয়েছিল। কিন্তু বিষয়টা আসলে স্বাভাবিকভাবে বাস্তবে কি ঘটেছে, বাস্তবে যেটা ঘটেছে সেটা হচ্ছে তারা যুদ্ধের একটা কৃত্রিম সংকট দেখিয়ে তারা মজুদ রেখে তারা কৃত্রিম ভাবে এই তেল সংকটটা তৈরি করেছে এবং ঠিকঠাক ভাবে কোনো পাম্প সাপ্লাই পায়নি, তেল সাপ্লাই পায়নি। এইভাবে সংকটটা তৈরি করে তারা এখানে তেল সংকটটা দেখিয়ে আমাদেরকে এভাবে ভোগান্তি স্বীকার করেছে। আমার কৃষক ভাইরা মাথার উপরে পাম্প নিয়ে এসে, সেচ পাম্প নিয়ে এসে তেলের লাইনে দাঁড়িয়েছিল ঘন্টার পর ঘন্টা, তবুও তেল পায়নি। কিন্তু বিষয়টা হচ্ছে দুঃখের সাথে বলতে হয় মাননীয় স্পিকার, এখানে এরকম ভাবে আমার ভাইরা কষ্ট পাচ্ছে, ওইখানে সেই সিন্ডিকেটের থেকে একটি বড় মাপের টাকা নিয়ে এই রাজনৈতিক দলগুলো, এই সরকার, এই কথিত সরকার যারা জনগণের স্বার্থে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তারা কি করছে, এসির নিচে বসে বসে বাতাস খাচ্ছে। আমি যখন 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম লাইনে, তখন কি হলো, বিষয়টা হলো যে এখানে 2 ঘন্টা দাঁড়িয়ে আছে, আমার সামনে এসে একটা সরকারি আমলাতন্ত্রের একজন আমলা সে এসে সুন্দর করে কোনো লাইন ছাড়া, সিরিয়াল ছাড়া তেল নিয়ে গেছে। বিষয়টা তো আসলে কি বোঝা যায় মাননীয় স্পিকার, এই বিরোধী যে শক্তিগুলো আছে তারা জনবিচ্ছিন্ন শক্তির সাথে মিলিত হয়ে আমাদের জনগণের পন্থীর কোনো কাজ তারা করছে না, উল্টো আমাদেরকে এইভাবে প্রতিনিয়ত ভোগান্তি স্বীকার করছে মাননীয় স্পিকার। গতবার যখন ফাঁসিবাদের পতন আমরা ঘটেছি তখন কিন্তু এইরকমই ক্ষুদ্র ঘটনা, এগুলো আসলে ক্ষুদ্র ঘটনা না, এগুলো খুবই বড় বড় ঘটনা। এইসব ঘটনাগুলোকে আমরা ছোট করে ওই যে বলে না যে ক্ষুদ্র একটি বিশাল পাহাড়, তেমনই পাহাড় হয়ে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছিল। তারপরে আমরা এখানে এসে এই আন্দোলনটা করেছি এবং তারাও সেই একই পথে হাঁটছে মাননীয় স্পিকার। তাই আমি বলবো, এই যে যদি সরকার বলে যে না এখানে আসলে মজুদ করে নাই, এখানে কিছুই হয় নাই, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে দাম বাড়ার সাথে সাথে সমস্ত সমস্যা সমাধান হয়ে গেছে। তারা কিন্তু যদি আসলেই জনস্বার্থে কাজ করতো, তারা কি করতো, তারা আর কি কঠোর ব্যবস্থা নিতে পারতো, তারা ডিজিটাল এবং অটোমেটেড ট্র্যাকিং সিস্টেম তৈরি করতে পারতো, যেখানে সমস্ত কতটুকু যে তেল আসছে বিদেশ থেকে, যে আমদানি করা হচ্ছে, কতটুকু সাপ্লাই করা হচ্ছে, সমস্ত ট্র্যাকিং রেকর্ড থাকতো। তারা কিন্তু এইসব করে এই অসাধু সিন্ডিকেটটা ভাঙতে পারতো মাননীয় স্পিকার, কিন্তু তারা করে নাই। তারা বাণিজ্য মন্ত্রণালয় এবং প্রতিযোগিতা কমিশনকে সম্পূর্ণভাবে স্বাধীন করতে পারতো মাননীয় স্পিকার, কিন্তু তারা করে নাই। তারা এগুলো করবে না, কারণ তাদের দরকার স্বার্থ সিদ্ধি, তাদের দরকার নির্বাচনের আগে একটি বড় মাপের টাকা, যেটা তাদেরকে সাধারণ জনগণকে বোকা বানাতে তাদেরকে সাহায্য করবে।
তাই বলতে চাই মাননীয় স্পিকার, আমি আমার এই যে বক্তব্যটা সব অনেক বড় করবো না। আমি যেটা বলতে চাচ্ছি, এইসব সিন্ডিকেট শুধুমাত্র তেলের ক্ষেত্রেই না, এইসব সিন্ডিকেট সমস্ত জিনিসেই হচ্ছে। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছুতে, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, আমাদের প্রত্যেকটা জিনিসে সব সিন্ডিকেট হচ্ছে। এবং এইসব সিন্ডিকেটের পিছনের মূল ইন্ধনদাতা হচ্ছে এসব রাজনৈতিক দল, এসব কথিত রাজনৈতিক দল এবং সরকারি শক্তি, যারা যদি ইন্ধন না দিত তাহলে এইসব যেই বিষয়গুলো রয়েছে, যেগুলো আমাদেরকে ভোগান্তি স্বীকার করছে, তারা এত মাথা চারা দিয়ে উঠতে পারতো না মাননীয় স্পিকার। তাই আমি এই বলে আমাদের বক্তব্য শেষ করছি যে এই যে আমাদের যে কথিত সংসদ হয়েছে, কোটি কোটি টাকার সংসদ, আমাদের নির্বাচিত সদস্যরা প্রতিনিধিত্ব করছে, তারা আসলে অ্যাকচুয়াল প্রতিনিধিত্বটা করুক, নয়তো মানুষের দেয়ালে পিঠ থাকতে বেশি সময় লাগবে না মাননীয় স্পিকার। এবং যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন আমরা দেখিয়ে দিব আমরা আসলে কি করতে পারি, আমরা কিভাবে ফেসিবাদকে দমন করেছিলাম মাননীয় স্পিকার। ধন্যবাদ সবাইকে।